ডেকে নিই অসীমকে। আজ গুরু পূর্ণিমার মহাপূর্ণ তিথিতে এই পূর্ণ লগ্নে আমার পরম পূজনীয় গুরুদেব, আমার পরম পিতাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম। আমি এখানে আসি দীর্ঘ কয়েক বছর ধরে আসি, তো এখানে এসে আমার যে শান্তি, প্রচুর এখানে শান্তি পাই। আমার যে গুরুদেব এখানে আছেন, গুরুদেব আমাকে আমার যত কষ্টই বলুন, যত টেনশন, অফিসিয়ালি, ফিজিক্যালি, মেন্টালি, আমি এখানে এসে শেয়ার করি। কাউকে কিছু না বলে প্রথম গুরুদেবকে বলি। আরো বোঝার ব্যাপার হলো, কিছু বলার আগে আমি যেদিন এখানে আশ্রমে আসি, অফিসে আসি, গুরুদেব ঠিক জানতে পারেন যে আজকে কিছু একটা আমার সমস্যা হয়েছে। কিন্তু সমস্যাটা আমাকে বলে দেবে যে তোমার আজকে এটা হয়েছে, যেটা আমার বাড়ি, ফ্যামিলি কেউ জানে না। ইভিন সেটা নিয়ে কি করবো বা কি করা উচিত আমাকে একদম পরিষ্কার করে বলে দেন যে তুমি এইভাবে করো, এটাই করো। কিন্তু আমার শরীর খারাপ, রিসেন্টলি আমি একটা এতে ভুগছি, সেটাতেও কেউ না বলে আমার ডাক্তার কি বলবে তার আগেই মহারাজ আমাকে বলে দেন যে এইভাবে করো, এটা করো, এটাতে তোমার ঠিক হবে। ইভিন আমি সেটাতে ভালো আছি, ভালো থাকি। আমি ওনাকে বলে গেছিলাম যে আপনি যেমন বলছেন আমি ঠিক তেমনটাই করবো, করে আসি। আর আজ সকালেই যিনি বানিয়ে আমাদের যে অমৃত বাণী শোনালেন, যে আমাদের ধর্মজীবন, আমাদের এই সংসার জীবন আর ধর্মজীবনের যে পার্থক্য, সেই পার্থক্যটা আমাদেরকে এর আগেও বলতেন। আমরা যারা গুরুদেবের শিষ্য আছি, এটা আমরা প্রায় শুনতাম। আমরা হয়তো মেনে চলতে পারি না, জানি না কয়েকজন হয়তো মানেন। আজকে দেখেছিলাম গুরুদেব বলেছিলেন যে কে কে কথাটা মেনে চলো, সেটা হাত তুলে। আমরা হাত তুলতে পারিনি, যাই হোক আমি মেনে চলতে পারিনি, স্যান্ডার করেছি। ওখানেই আমাকে বলেছিলেন। তো এই যে পার্থক্যটা কিভাবে চলতে হয়, আমাদেরকে বারবার এই সংসার জীবন থেকে ধর্ম জীবন নিজের মুক্তির পথ পরিষ্কার করে দিতে উনি আপ্রাণ চেষ্টা করছেন আমাদেরকে নিয়ে যেতে, মুক্তি দিতে। মুক্তি কিভাবে হয়? মুক্তি মানে হয়তো অনেকের কাছে অনেক রকম ব্যাখ্যা, ঠিক সে ব্যাখ্যাটা নয় যে অনেকটা পুরানো বা ধার্মিক। মুক্তি মানে একটা শান্তি, মনের শান্তি। আমরা সারাদিন নানা রকম যে একটা প্রেশারে থাকি, সেখান থেকে কিভাবে নিজেকে রিলিফ পাওয়া যায়, সেই যে উপদেশগুলো দিতেন, সেই উপদেশের কথাগুলো বলতেন, আজও সেভাবেই শিক্ষা দিলেন আমাদেরকে কিভাবে করতে হয়। অনেক শিক্ষাই দিয়েছেন আমাকে, গতকালকেই দিয়েছেন যে বলেছেন বা বুঝিয়েছেন যে তুমি আমার ছেলে হয়ে কি করে মানুষকে ছোট করো। আমি একটা সামান্য ভুল করেছিলাম, একটা লেখা বা কথা নিয়ে আমি একজন সরকারি আধিকারিক ব্যবহার করি, যেটা আমাদের মানে অহংবোধ থেকে চলে আসে, যেটা ডে ওয়ান থেকে আমাদেরকে বলেছিলেন যেটা ত্যাগ করতে হবে। আমি যেটা এখন আমি ব্যক্তিগতভাবে পুরোটা ঝেড়ে উঠতে পারিনি, হয়তো কিছুটা করেছি। কালকেও মুখ থেকে অজান্তেই বেরিয়ে গিয়েছিল যে এটা তো একটা গুরু দিয়ে এত ভালো লিখে যে একটা সাহেবও পড়তে পারে না বা বলতে পারে না। তো সঙ্গে সঙ্গে আমাকে গুরুদেব বকা দিলেন যে তুমি আমার ছেলে হয়ে, রামকৃষ্ণ আশ্রমের ছেলে হয়ে তুমি কি করে এটা বলতে পারলে, ত্রুটি বলে কেন একজন মানুষকে অসম্মান করলি। তো এখান থেকে আমার কালকে চরম শিক্ষা হয়েছে, নিজেকে নিজে মানে অন্যতম খারাপ লাগছে যে একটা মানুষকে না, আমার তো এটা উচিত হয়নি। তার একটা সামান্য সে যেই পদই ভোট করুন না কেন, সেটা তাকে অসম্মান করা একটা মানুষ উচিত হয়নি। তো কাল থেকে শিক্ষা নিয়েছিলাম। আমি মনে মনে ভেবেছি আর কোনোদিন বলবো না, এরকম কথা বলবো না। তো এরকম ছোটখাটো আমরা প্রত্যেক দিনই কোথার মধ্য দিয়ে শিখি। আমি শিখি কিন্তু পালন করতে পারি না। আজও অনেক কিছু শিখেছি। আজকের এই পূর্ণ দিনে হয়তো নিজের মনে মনে বলছি যে আজকের পর থেকে হয়তো বা শুনে যাবো, চেষ্টা করবো আজকের পর থেকে গুরুদেবের অনেকগুলো কথা, আজকের কথাগুলো মেনে চলতে। ভালো লাগলো। অসীম সরকারি দায়িত্বশীল একজন আধিকারিক, তার দায়িত্ব কর্তব্যের সঙ্গে অনেক চাপ থাকে, একসঙ্গে অনেকগুলো সেন্টার তাকে দেখতে হয়। প্রথমা উঠে দু চার কথা বলে অল্প করে। মহারাজকে প্রণাম জানাই।
এরপরে ঠাকুর আমার স্বামীকে প্রণাম জানাই। তারপরে আমার সমস্ত গুরু ভাই বোনদের প্রণাম এবং শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি কিছু বলছি। আসলে আমি ঠিক কিছু বলতে পারি না। আমি এইখানে প্রায় 19 বছর পেরিয়ে গেছে আসছি। এই আশ্রম আমার খুবই শান্তির জায়গা। এখানে এসে আমি মন ভালো হয়ে যায়, শান্তি পাই। প্রতি বছরই আসার চেষ্টা করি। মহারাজদের, আমার এখানে মায়েদের খুব ভালো লাগে। যখন এখানে নাটমন্দিরটা হয়নি তখন থেকে তো আমরা সেই সকাল থেকে এসে এখানে ঠাকুরের আরতি, ভোগ, প্রসাদ সব খেয়ে ওই দোতলায় বিশ্রামও করতাম, দিয়ে একবারে বিকেলবেলা চা খেয়ে যেতাম। যেমন মোটামুটি এইভাবে জায়গাটা আমার খুব একেবারে প্রিয়। নিজের জায়গাগুলি মনে হয় যতদিন পারবো ঠাকুর যতদিন আনবেন আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, এই বলেই শেষ করছি। ঠাকুর দীর্ঘায়ু করুন। অনেক বয়স হয়ে গেছে, চোখে মা দেখতেও পান না, একটা চোখে তো একেবারেই দেখতে পান না, কিন্তু আশ্রমের প্রাচীন ভক্ত আর একেবারেই অটুট, একই রকম ভাবে শুরু থেকে শেষ। আসলে কি হয়, অনেকে শুরু করে তারপরে আর খেই হারিয়ে ফেলে, ধরে রাখতে পারে না। কিন্তু রমজামাই তার জীবন সায়ান্নেও সে কিন্তু ঠাকুর মাকে আঁকড়ে ধরা শুধু নয়, এই আশ্রমকে আঁকড়ে ধরা, এই আশ্রমের সবকিছু, মহারাজ মায়েরা যারা আছে সবকিছু, সমস্ত অনুষ্ঠান রমজামায়ের কোনো বাদ নেই। এবং এখনো সে কারণে ওল্ড ইজ গোল্ড, মানে আমরা বলি না পুরনো হচ্ছে সোনা, সেরকম রমজামা আমাদের হচ্ছে সোনা। রমজামা তার একটা বিশেষ দীর্ঘদিনের, এত বছরের 19 বছরটা কম দাম, তা 19 বছরের শেকড় এখানে অনেক বেশি মহিল। এবারে তুহিন দে চৌধুরী। প্রথমেই আমি আমার মহারাজকে প্রণাম জানাই, আমার পর আমার বাবা ঠাকুর এবং উপস্থিত আমার গুরু ভাই বোনদের আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আমি বিশেষ কিছু বলতে জানি না। এখানে 1 বছর আগে দীক্ষা নিয়েছি। আমার দীক্ষা নেওয়ার অনেক আগেই অনেক জায়গা থেকে অনেকে বলেছিল, কিন্তু আমার সুযোগ হয়নি। হঠাৎ গুরু মহারাজের কাছে আমাদের আসা, গুরু মহারাজ বলেন না, আমাদের দীক্ষা নেওয়ার সময় এসে গেছে, আমরা দীক্ষা নিতে পারবো। কারণ আমরা যতবারই দীক্ষা নিয়েছি, আমি এবং আমার স্ত্রী, ততবারই আমাদের বাধা এসেছে। কিন্তু এখানে আমরা খুব শান্তিপূর্ণভাবে দীক্ষা নিয়েছি। এবং এখানে যে আমি আমার এইটা নিয়ে দ্বিতীয় কি চতুর্থবার এসেছি, এখানে যে শান্তি বিরাজমান হয় সেটা আমি বোঝাতে পারবো না। কারণ আমি এবং আমার মেয়ে 3 জনে দীক্ষা নিয়েছি। আমার মেয়ে দীক্ষা নেওয়ার পর থেকে তার পড়াশোনার প্রতি তার মুক্তি তো এসেছেই, ভালো হয়েছে। আর আরেকটা জিনিস, আমার সব থেকে দীক্ষা নিতে গেলে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাওয়া দাওয়ার নিয়ম বহুত থাকে, কিন্তু এইখানে দেখেছি খাওয়া দাওয়ার কোনো নিয়ম নেই। শুধু এমনিতে আমি একটু খাদ্যরসিক লোক, খেতে ভালোবাসি, খাওয়া দাওয়ার কোনো নিয়ম নেই। আর যদি সবই খেতে পারো, কিন্তু বিশেষ করে যে গুরু মহারাজ বলে দিয়েছেন সেইখানে আমাদের কোনোরকম খাওয়া চলবে। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। গুরু মহারাজকে এবারে জ্যোৎস্না লাইব্রেরি। প্রণাম জানাই ঠাকুররাম, শিবসাররাম, স্বামীজিকে প্রণাম জানাই, আশ্রমের মাতা
আমার সকল ভাই বোনদের জন্য রইল আমার প্রাণ ভরা ভালোবাসা। আমি গত 3 বছর নাগাদ আমার দীক্ষা হয়েছে। দীক্ষার পর থেকে আমি এখানে আসতে শুরু করেছি প্রায় 4 থেকে 5 বছর। আশা করি এই আসার পর থেকে আমার এই আসনের পরিবেশটাকে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করবে। এখন তো ভীষণই আমার প্রিয় জায়গাগুলোর মধ্যে এটা অনন্য এক প্রিয় জায়গা। কারণ এখানে আসতে পারলে আমি সাংসারিক সমস্ত কিছু চিন্তা ভাবনা বাইরেই রেখে আসি। এখানকার পরিবেশ আমার মনের মধ্যে নানা রকম শান্ত এমন একটা পরিবেশ, সেটাকে আমি খুব ভালো করে এনজয় করি। তো যাই হোক, আমি মহারাজজি এখানে আমার সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমি রবি ঠাকুরের লেখা একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি। রবি ঠাকুরের লেখা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণের আত্মভালো ভেবেছিলেন তবে, আর আমার দাঁড়ে দাঁড়ে ফিরতে না হবে। বাড়ি হতে নাই হতে তাহার দেখা পেলেন পথে, ফিরিতে রথে ধৌন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব ধারে ধারে। দেখি সমস্যা, রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। কেন তাতে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমার কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে তোমার বিবাহ আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এতে বলে কৌতুকের বসে আমার প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কোনা, যবে পাত্রখানি ঘরে এলেন যার করি। কি ঝুলি মাঝে একটি ছোট সোনার কোনা দেখি, দিলেন যা রাজভিকারীরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, আমার দিন তোমার সকল শূন্য করে। অসাধারণ। এবারে পবিত্র পরিবেশ কথা বল। প্রথমেই প্রণাম জানাই আমার গুরুদেবকে, প্রণাম জানাই ঠাকুর মা স্বামীজি মহারাজকে, আর এখানে উপস্থিত আমার যে সমস্ত গুরু ভাই বোনেরা আছেন ওনাদের প্রীতি ও ভালোবাসা জানাই, ছোটদের ভালোবাসা জানাই। আজকের যে দিনটি আমার কাছে এই দ্বিতীয়বার হলো। আমি 2023 1 ফেব্রুয়ারি আমরা দীক্ষা নিই, আমি আমার স্ত্রী। সেই দিন থেকে মোটামুটি 4 প্রোগ্রাম হয়েছে। রথ আর জন্মাষ্টমী বাদ দিয়ে সমস্ত প্রোগ্রামে অলরেডি আসি, আমরা আসার চেষ্টা করি। এখানে আসতে ভালো লাগে, আমি একটু যেখানে ভালোবাসা পাই সেই জায়গায় ছুটে যাই। আমার বিয়ের পর আমার শ্বশুর শাশুড়ি ছিলেন, ওনারা মারা গেছেন লাস্ট 2022-এ। তারপর এখানে যে আসতে শুরু করেছি বাড়ির শেষ থেকে, এখানে আমাকে ভালোবাসার সাথে শাসন করেন, আমার ভালো লাগে, আমাকে দিক নির্দেশও করেন। যে দিক দিয়ে এগিয়ে আমি কি সফলতা পেয়েছি, আমি আমার পথ খুঁজে পাচ্ছি। আর সব থেকে ভালোবাসা পাই এখানে মায়েদের কাছ থেকে। এই যে এসি মায়েদের দেখা পাই, মায়েদের যে হাসি মুখ যে গ্রহণ করে, এই গ্রহণটা সত্যি আমার কাছে, আমি যে আমার মায়ের কাছে আমার পেতাম, আমার
বলতে দ্বিধা নেই। আমার যে শ্বশুরবাড়িতে শাশুড়ি মা শ্বশুর যে ভালোবাসা দিতেন, যে ট্রেনে টানে সেখানে যেতাম, আর সেখানে যেতে পারি না, কিন্তু এখানে সেই মায়ের টান এত ভালো লাগে, আমি আসতে চাই। গুরুদেব বলেছেন জন্মাষ্টমীতে আসতে, আমার খুব আসার ইচ্ছা, কিন্তু আমার স্ত্রী আসার ইচ্ছা নেই। আমার বলতে দ্বিধা নেই। এখানে যেহেতু আমার বাড়িতে আমাদের গোপাল পুজো হয়, আমি বলছি এখানে বৌদি আছে, এখন জয়েন্ট সংখ্যা থাকি, বৌদি আছে, বৌদি করতে হবে, একটু আগের দিন করে চলো আসবো আমরা। এখন বসে বসে বলছিলাম, কিন্তু উনি সেভাবে রাজি হচ্ছেন না। দেখি যদি ঠাকুর টানেন তাহলে আসবো। আমার খুব ইচ্ছা। আমি মনে মনে এটাও ভাবছি, যদি আবার আমার একটা প্রবলেম আছে, আমি হোটেলে এসে একা থাকতে পারি না, কেউ না কেউ ছেলে মেয়েকে না কাউকে নিয়ে আমি আসবো। আমার যদি মেয়েও আসে, মেয়েকে নিয়ে চলে আসবো। আমার মেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, পরীক্ষা দিয়ে দিল, লাস্ট 6th টার্ম দিয়ে দিল। আমি আসতে পারবো, আশা করছি। আসতে ভালো লাগে আমার এখানে। ঠাকুর মা স্বামীজি আছেন এই মন্দিরে, আসতে আমি দীক্ষা নিচ্ছি, আমার খুব টানে, জানি না কেন আমার আসতে ভালো লাগে। সবাইকে নমস্কার, ভালোবাসা জানি। আমার একটু বলা, এটা একটা সমাধান দিই। আশ্রমে গোপাল প্রতিষ্ঠান করছে, এখানে আছে গোপাল, এখানে অবস্থান করছে বাল গোপাল। তো এরকম কোন ভক্ত যদি বাড়িতে গোপালের জন্য আসতে না পারে, তো গোপালকে সঙ্গে নিয়ে তারা বেরোতে পারে, এখানে নিয়ে এসে মন্দিরে, তো মন্দিরে গোপালের সঙ্গে সেই গোপালও সেদিন খাওয়া দাওয়া পুজো সব পেয়ে যাবে, একবারে নির্বিঘ্নে নিশ্চিন্ত, অর্থাৎ অসুবিধের কিছু নেই। এর চেয়ে আমরা বেস্ট উপায় আর কিছু বলতে পারি না। বিষয়টা হচ্ছে যে গোপাল রয়েছে, গোপালকে রেখে চলে আসবো, এইটাই যদি সমস্যা হয়, বা আমি চাইছি না যে অন্য তাকে কে কি রকম করবে, তবে আশ্রমের পুজো সাধু সন্ন্যাসী কিংবা সন্ন্যাসিনী ব্রহ্মচারিণী মায়েদের দ্বারা যে পুজো, সেটা অনেক বেশি আন্তরিক নিষ্ঠা, ভালোবাসা এবং মন প্রাণ ঢেলে করা হয়। তো সেক্ষেত্রে গোপালের তো অযত্ন হবেই না, বরঞ্চ গোপাল কয়েকদিন 2-1 দিন ঘুরে গিয়ে সে হয়তো আনন্দে আরো টকবক হয়ে ফিরবে। অবশ্য সেটা দেখার মতো অনুভূতি নেওয়ার মতো সেই মনও থাকতে হবে। তো আশাটা যাদের ক্ষেত্রে বাধা হবে, তো এভাবেই এই বাধাটা দূর হতে পারে। মনে হয় এই আমার এই বার্তা শোনার পরে আশা করি মনের প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে। এবারে সাগরিকা মাকে ডেকে নিচ্ছে, অবসরপ্রাপ্ত শিক্ষিকা, সিনিয়র। একটা বিশেষ সবার আগে আমার গুরুকে আমার প্রণাম জানাবো। আর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুরকে আমার প্রণাম, মা সারদাকে আমার প্রণাম, স্বামীজিকে আমার প্রণাম জানিয়ে আমি আমার সামান্য 2-4 কথা বলেছি। এই আশ্রমে আমি খুব একটা বেশি দিন আসিনি, তবে এমনি মনে হচ্ছিল যে কখনো যাই। এমনি অনেকবারই বিভিন্ন আশ্রমে ঘোরাঘুরি করেছি, এমনি দেখতে যাওয়ার জন্য দেখেছি, কিন্তু এই আশ্রমে এসে অনেক বেশি করে সময় কাটাচ্ছি। সময় কাটাতে গিয়ে আমার যেটা অনুভূতি হচ্ছে, এখানে একটা খুব নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা আছে, যে শৃঙ্খলাটা আমাদের সহজেই রপ্ত করা যায়, যেগুলো আমরা কিন্তু অনেক চেষ্টা করেও ছেলে মেয়েদের মধ্যে অত সুন্দর করে নিয়ম শৃঙ্খলা বানাতে পারি। হয়তো এটাও হতে পারে এখানে অনেক বেশি ম্যাচুরিটি আছে, জানি না আমি। আমার সেটা সবচেয়ে ভালো লাগে। এই নিয়ম শৃঙ্খলাটাই যদি সব ক্ষেত্রে সবার আগে বজায় থাকে, আমার মনে হয় যে কোনো কাজ সুসম্পন্ন হতে অত বেশি দেখতে হয় না। আর এখানে কত অল্প জায়গার মধ্যে কত বেশি লোকজন, একই সময়ের মধ্যে কত কিছু কাজ, পুজো আর্চা
নিয়ম নিষ্ঠার সঙ্গে খাওয়া দাওয়া এত সুন্দরভাবে গোছালোভাবে হয়, সেগুলো সত্যি শেখার মতো। এই শিক্ষণীয় বিষয়গুলি আমরা যদি সমাজেও ছড়িয়ে দিতে পারি, বা এই মহারাজরাও যদি, মহারাজরা তো করেনি, সেটা বোধ অনেক বেশি আমাদের সবার পক্ষে, পরিবেশের পক্ষে খুবই ভালো হওয়ার কথা। আমি আর বেশ কিছু বলতে চাইছি না, তবে আমি আমার অনুভূতি বললাম। যতক্ষণ এখানে আমি থাকি ততক্ষণ আর কোনো কিছু মনে করে না। তার আগে পর্যন্ত কত রকম সমস্যা, কত চিন্তা ভাবনা মাথার মধ্যে, মনের মধ্যে জড়ো হলেও এখানে যতক্ষণ থাকি তখন কিন্তু এখানের কথা, এখানের পরিবেশ, এখানকার কাজকর্ম ছাড়া আর কোনো কিছুই মনের মধ্যে আসে না। নমস্কার। সেদিন শুরুতেই বলেছিলাম যাবৎ বাঁচি তাবৎ শিখি। সাগরিকা মা আমাদের মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী একটি স্কুল, পল্লীগঞ্জ গার্লস, আর অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষিকা। তিনি বলছেন এখনো আমি শিখছি, এই শিক্ষার শেষ নেই। আমরা সবাই ছাত্র, একমাত্র ঠাকুরই শিক্ষক। তো ছাত্র থাকার একটা বিশেষ ভালো দিক হচ্ছে ছাত্ররা ভুল করে, ভুল দেওয়াল করে না, গুরু কখনো মিথ্যে কথা বলে না, গাছপালা করে না, আর ভুল থেকে আমরা শিখি। আমরা সেই শিক্ষা থেকে আবার আরো সামনের দিকে অগ্রসর হই। এবার আমরা দেখে নিচ্ছি আর্মি, রিটায়ার্ড আর্মি দাস। সর্বপ্রথম গুরুদেবকে প্রণাম জানাই, রামকৃষ্ণ ঠাকুরকে প্রণাম জানাই, এবং সারদা মা, স্বামী বিবেকানন্দ, সবাইকে প্রণাম জানিয়ে আমি কিছু বলার চেষ্টা করব। আর আমার সামনে যেসব ভক্ত এবং শিষ্যরা আছেন, আমার থেকে সিনিয়র, সকলকে প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে বলার চেষ্টা করছি। আমি বিগত 3-4 বছর ধরে আমি প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে আমি কাছে গেছিলাম, আসা যাওয়ার চেষ্টা করেছি, বিভিন্ন অনুষ্ঠানে এসেছি, কিন্তু গুরুদেবের কাছে দীক্ষা নেওয়া একটা সময়ের ব্যাপার, সেই সময়টা না হলে হয়ে ওঠে না, এবং গুরুদেবের হয়তো চাপ ছিল না আমার উপরে। আমরা স্বামী স্ত্রী চেষ্টা করার পরেও হয়নি। হঠাৎ করে গত শনিবার, বৃহস্পতিবার মনে হয় মায়েরা আমাদের বাড়ি গিয়েছিলেন, এবং মায়েরাই আমাদের খবর দিলেন যে শনিবারেতে দীক্ষা নেওয়া হবে, আপনারা নেবেন বলেছেন, তাহলে শুক্রবারে, বৃহস্পতিবার রাতে গিয়ে কথা বলুন, শনিবার আপনাদের দেওয়া। আমরা যথারীতি খুবই খুশি হলাম, আনন্দ পেলাম। ডাক একদম বাড়িতে পৌঁছে দিয়েছিল, আমরা জানি না, অজান্তেই মা আমাদের বাড়িতে পৌঁছেছিলেন। সেই খুশিতে আমরা বৃহস্পতিবার রাত্রিতে আসি, আরতি দেখি, গুরুদেবের সাথে কথা বলি, এবং শনিবার সেই অপেক্ষার দিন শেষ হয়, এবং আমরা খুব খুশি মনে, যেটা এত বছর ধরে অপেক্ষা করছিলাম, বিবাহিত জীবন 25 বছর পেরিয়ে গেছে, স্বামী স্ত্রী আমরা কোথাও দীক্ষা নিতে পারি না। ভারত সেবাশ্রম, আশ্রম, ইস্কন, অনেক জায়গাতে যেটা আমাদের স্টাফেদের মাধ্যমে, বন্ধু বান্ধবের মাধ্যমে কথাবার্তা হয়, আমরা সেটাও মানে চেষ্টা মনে মনে ছিল, কিন্তু হয়ে ওঠেনি। ঠিক জায়গাতে ঠিক সময়ে ওই দীক্ষাটা আমরা পেয়েছি, ভালো লাগছে। আজকে আমার সামনে এতজন আছেন, সকলের সাথে পরিচয় নেই, আশা করি আস্তে আস্তে হয়ে যাবে। মায়েদের সাথে পরিচয় আছে, মায়েরা চেনেন আমাকে। সেই জায়গা থেকে আজ প্রথম দিন বিশেষ কিছু না বলে, তবে সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে দীক্ষা নেওয়ার পরে শান্তি, সেই শান্তিটা আমরা সবাই পাই। সেই শান্তির জায়গাটায় আমরা পৌঁছে গেছি, ভগবান আমাদেরকে ওই জায়গাতে নিয়ে এসেছেন। আগামী দিনে আমরা আরো এগিয়ে যাব, সকলের সাথে একসাথে মিলেমিশে থাকবো, এই বলে শেষ করছি। নমস্কার। এই যে তোমাদের গুরু ভাই এক্স আর্মি, কার্গিল যুদ্ধের সময়, কার্গিলে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নায়কও বটে। সেই
ওই সময় কার্গিল যুদ্ধে আর কি পোস্টিং। তো কে নেই, সবাই সমাজের সর্বস্তরের সঙ্গে তো হলো। এবারে মীনাক্ষী মাকে ডেকে নিচ্ছি। মীনাক্ষী মা, আমি এখানে বহু বছর ধরে আসছি, মানে আমার বিয়ের পর থেকে আমি শাশুড়ির সঙ্গে এখানে আসতাম, মায়েরা আমাদের বাড়িতে যেতেন। এইভাবে আস্তে আস্তে একটা মানে টান তৈরি হয়। তারপরে এখান থেকে আমি গুরুদেবের কাছ থেকে আমি এবং আমার হাজব্যান্ড দুজনে দীক্ষার নিই 19 সালে। প্রত্যেক বছরই মানে দীর্ঘ 18 বছর আমি আশ্রমে আসছি, কিন্তু দীক্ষা নেওয়ার পরে একটা আলাদা অনুভূতি তৈরি হয়, মানে একটা আলাদা টান যেটা কখনোই বলে প্রকাশ করা যায় না। মহারাজের কথা আমাদের কাছে বেদবাক্যের মতো মনে হয়। ওনার কথা মেনে চলার চেষ্টা করি আমরা, কিন্তু মেনে নিতে পারি না, হয়তো অনেক সময় মানতে পারি না। সেটা আমাদের মানে খুবই লজ্জার বিষয় যে আমরা রাখতে পারি না কথাটা, কিন্তু উচিত আমাদের সকলেরই ওনার কথা মেনে চলা। আমরা চেষ্টা করি যতদূর সম্ভব ওনার কথা মেনে চলার। উনি আমাদের উপর সবসময় আশীর্বাদের হাত রাখেন। যখনই কখনো কোনো বিপদে পড়ি, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমি সেটা মহারাজকে জানাই, কিন্তু জানি না উনি কিভাবে জানতেও পারেন। উনি আমাকে আসা মাত্রই সেটা বলেন এবং আমি জানি না কোন দিক দিয়ে সেটা সুরাও হয়ে যায়। আর কি বলবো জানি না, এখানে মায়েদের প্রচন্ড আন্তরিক ভালোবাসা আমাদেরকে টানে। এখানে এলে বাড়ি ফিরতে ইচ্ছে করে না, কিন্তু জানেন তো সংসারের বন্ধনে আমরা আবদ্ধ, কিচ্ছু করার নেই, আমাদেরকে আবার ফিরে যেতে হয় সেই সংসারে। আবার আসি মহারাজের ডাকে, আবার কিছুটা সময় অতিক্রান্ত করি এখানে, আবার ফিরে যাই। কিন্তু এখানে এলে একটা আলাদা অনুভূতি, সবকিছু দুঃখ কষ্ট যন্ত্রণা আমরা সবকিছু ভুলে যাই, আলাদা অনুভূতি তৈরি হয়, আনন্দ তৈরি হয়। কিন্তু পারি না, আমরা সময় দিতে পারি না, আমরা সত্যি দুঃখিত। আমাদের নিজেদের কষ্ট হয়, মহারাজ একা আশ্রমের জন্য কি পরিশ্রমটাই করেন, আমরা সেখানে কিছুই করতে পারি না। কিন্তু মনে হয় একটু যদি করতে পারতাম হয়তো নিজেদের অনেকটা ধন্য মনে হতো, কিন্তু কিছুই করতে পারি না। চেষ্টা করবো মহারাজের কথা মাথায় রাখার। আগামী দিনে আশ্রমের সঙ্গে আপনারাও থাকুন, ভালো লাগবে। আমি যতটা সম্ভব চেষ্টা করবো আশ্রমে সময় দেওয়ার। আর কি বলবো জানি না, মহারাজের মানে আশীর্বাদ সবসময় সবারই উপর থাকুক। ওনার কথা আমাদের বেদবাক্য বলে মনে হয়। উনি সবসময় আমাদেরকে স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছেন, যা বলার নয়। উনি মানে আন্তরিকতার সঙ্গে আমাদেরকে মানে শাসনও করেন, আবার খুব ভালোবাসেন। আমরা সেই জন্য কোথাও আর মানে কি বলবো, মহারাজের যে আলাদা মানে একটা টান, সেটা মানে আমরা বুঝতে পারি এখানে এলে। আর ঠাকুরের চরণে, মহারাজের চরণে আমার প্রণাম, ঠাকুর মা স্বামীজির চরণে আমার প্রণাম জানিয়ে আমি শেষ করছি। নমস্কার, আমার নাম ভাস্কর বাসু। মহারাজ আমার প্রণাম দেবেন, সবাই আমার প্রণাম দেবেন বয়স্করা, এবং আমার যারা সমকক্ষে তারা আমার ভালোবাসা নেবেন। জামশেদপুর থেকে আমি এই নিয়ে এখানে আমি 6 বার আসলাম। এখানে আসার পরে মানে মনে হয় যে এটা নিজের বাড়ি, খুব ভালো লাগে। আর আমাকে এখানে আসাতে অনুপ্রেরণা করেছে আমার এক বন্ধু, সে বিরাটিতে থাকে। সে বলে একবার আয় দেখ, দেখে খুব ভালো লাগলো। তারপরে গত বছর শারদামার জন্মদিনেতে আমার মিসেস এখান থেকে দীক্ষা নেয় মহারাজের থেকে। তারপর থেকে এখানে আসা হয়েছে, আমি এখানে কন্টিনিউ আসছি। তো অনেক দিন পরে এখানে আসলাম, প্রায় 1 বছর পরে, কারণ মাঝখানে কিছু শরীর খারাপ ছিল, সেই জন্য লাস্ট মায়ের জন্মতিথি, ঠাকুরের স্বামীজি জন্মতিথি আসতে পারিনি, এবার আসলাম। তো আশা করি এখানকার যারা লোকাল তারাও এখানে মানে আশ্রমকে আসবেন। আমরা সমাজে আসি, কারণ আমার ছুটি পাই না অবশ্য, কারণ আমি 18 বছর চাকরি করি, মাঝে মাঝে খুবই ব্যস্ত, আজকে বেলা আসবো, এই বলে আমি শেষ করছি। এবারে আমি অপর্ণা আমাকে ডেকে নিচ্ছি, আর একজন শিক্ষিকা অপর্ণা। নমস্কার, আজকের এই মহাপুণ্যতিথিতে গুরুদেবের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম। স্বামীজি, ঠাকুর
এবং মায়ের চরণে আমার প্রণাম জানিয়ে, আমার সমস্ত গুরু ভাই বোনদের যথাযথ সম্মান জানিয়ে আমি কিছু কথা বলছি। আমি এখানে আসি, শুধু এখানে আসলে, আশ্রমে আসলে আমার একটাই কথা মনে হয়, ঠাকুরের একটা কথা, যে নির্জন বাস এবং সাধু সঙ্গ। তো গুরুদেবের সঙ্গে যতক্ষণ থাকি, গুরুদেবের কথা যতক্ষণ শুনি, ততক্ষণ যেন আমার মানে অন্তরের অন্তঃস্থল থেকে যেটা মানে চোখের জল বেরিয়ে আসে। কেন আমি জানি না, গুরুদেবের কথা শুনলে আমার এটাই হয়। আমার মানে শুধু যেন মনে হয় যেন চোখ থেকে জল বেরিয়ে আসছে। এবং মানে এখানে যে নিয়মানুবর্তিটা বা মায়েদের যে আচার ব্যবহার সবকিছুই এখানে এসে আমরা শিখি। মানে গুরুদেবও বলছেন যে যাবৎ বাঁচি তাবৎ শিখি। তো যত এখানে আসি তত অনেক অনেক কিছু শিখতে পারি এবং সেগুলো ব্যবহারিক জীবনে প্রয়োগ করার চেষ্টা করি। তো আমার নিজের অনুভূতি যে আমি মানে কিছু কিছু জায়গায় নিজেকে অনেকটাই পরিবর্তন করতে পেরেছি। মানে ব্যবহারিক জীবনে গুরুদেবের যে কথাবার্তা সেগুলো সবসময়ই প্রয়োগ করার চেষ্টা করি। যে এত আওয়াজ করে কাজ করবে না বা কিছু যে কোনো জিনিস, মানে কোনো কাজ করতে যে আওয়াজ হলেই মনে হয়। বা আমি এখানের গল্প গিয়ে আমার মেয়ের কাছে বলি, মেয়ে তখন বলে, মা তুমি আশ্রমে যাও, তুমি মহারাজের কাছে এসব কথা শুনে আসো, তো তুমি নিজে কেন একটা আওয়াজ করলে? আমি শুধু আমার মেয়ে বলে। তো যাই হোক, আশ্রমে এসে অনেক কিছুই শেখার আছে। যতদিন বাঁচব ততদিন যেন আমাদের মহারাজের মানে আশীর্বাদের হাত যেন আমাদের মাথার উপর থাকে এবং উনি আমাদের মাথার উপরে বটবৃক্ষের মতো থাকুন, এইটাই আমাদের ঠাকুর মা স্বামীজির কাছে আমার আন্তরিক মানে চাওয়া পাওয়া সবকিছুই। আর আমি বিশেষ কিছু বলছি না। নমস্কার। আমরা অপর্ণা মায়ের কাছ থেকে শুনলাম এখানে এসে কাঁদতেও ভালো লাগে। সংসারের কান্না হচ্ছে শোক, তাপ, দুঃখের কান্না। আর মহারাজের কথা তো আলাদা করে কোনো বাণী নয়, ঠাকুরেরই কথা। সে কথা শুনলে পরে যদি চোখে জল আসে, ব্যাকুলতা আসে, তাহলে বুঝতে হবে ঠাকুরের প্রতি অনুরাগ জন্মেছে। অনুরাগ থেকে হয়। এটা ঠাকুরকে ভালোবাসলে, যে যত তাকে ভালোবাসবে তার দিকে এগোবে, তার মধ্যে এই ভাবের সঞ্চার হবে। তবে লেগে থাকতে হবে। ঠাকুরের প্রতি ভালোবাসা একদিনে আসবে না। ভালোবাসার জন্য ভালোবাসতে হবে। ভালোবাসা যদি নাও আসে, ভালোবাসা আরো করে ভালোবাসতে হবে। আর তাকে যদি সত্যি সত্যি ভালোবাসা যায়, তিনি একমাত্র ভালোবাসাতেই ধরা দেন, আর কোনো কিছুতে না। এই জগৎ বিশ্ব চরাচরে সবই তার, সব ঐশ্বর্য তার। তাকে দেওয়ার মতো তোমার কিছু নেই। যেটুকু আছে অন্তরে শ্রদ্ধা, ভক্তি, অনুরাগ, মিশ্রিত ভালোবাসা। সেটাই যদি দুটা চোখের জল ফেলে ব্যাকুলতার সঙ্গে তার চরণে অর্পণ করা যায়, তো তাতে যদি তিনি তুষ্ট হয়ে কৃপা করেন, তার ভালোবাসার পাত্র তোমাকে করে নেন, তাহলে জীবন সার্থক। নবকান্ত দেবেন গুরুদেব, ঠাকুর রামকৃষ্ণদেব ও মা সারদা স্বামীজি। নমস্কার। আমার এখানে যত গুরু ভাই বোন আছেন সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে সবাই একসঙ্গে মিলিত হওয়ার জন্য খুব ভালো লাগছে। আমি বিশেষ কিছু বলবো না, আমি একটাই কথাই বলার জন্য এলাম যে আমার শুধু একটাই যেন বাবার আশীর্বাদ দেন, যেন আমি যত এখানে
আসতে পারি। এখন ঠিক মতো আসা আমার হচ্ছে না, অনেক সময় একটু কিন্তু ভাব রয়ে যায়। এখানে আসার জন্য যেন কিন্তু মনোভাবটা যেন না থাকে। আমি যেন এখন সপ্তাহে আসা যাওয়া হচ্ছে, মনে হয় যেন প্রত্যেক দিন একটা বার এসে যদি বাবার কাছে এসে অন্তত প্রণামটাও সেরে যায়। অনেক সময় মনে হয় যেন প্রণাম সেরে বেরিয়ে যাবো, বাবা বলে দেন যে না একটু বসে যাও তারপর বাবার কথা মনে হয়নি যেন ঠেলে বেরিয়ে যায়, অন্তত আধটা ঘন্টা বসি। এই করতে করতে আমার 2-3 ঘন্টা 4 ঘন্টা কেটেই যায়। এটা যেন আরও বেশি করে সময় কাটায়, এটুকুই আমি চাইব ঠাকুরের কাছে, যেন এখানে যেন আমি অন্তত যে কোনো মুহূর্তে অসময়ে সুবিধা অসুবিধার ক্ষেত্রে যেন এটুকুই আছে। আমার আর অন্য কিছু চাওয়া বা পাওয়ার আর কিছু নেই। নমস্কার, সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। এবারে আরেক অপর্ণা আমাকে ডেকে দিচ্ছে, উঠে এসে 2 অপর্ণা। প্রথম অপর্ণা কথা শুনবে, এখন এই অপর্ণা আবার কি বলে একটু শোনা। নমস্কার, সকলকে আমার প্রণাম। স্বামীজিকে প্রণাম জানাই। আমার সামনে শত্রু সব ভাইকে যথার্থ স্থানে তার প্রণাম জানাই। এখানে মহারাজ বলেছেন বলার মতো হয়তো ভাব প্রকাশ আমি করতে পারবো না, কারণ এখানে যেটা আমরা পেয়ে থাকি সম্পূর্ণ মনের অনুভূতি এবং একদম সেটা নিজস্ব, মানে মনের যে আনন্দ বা উৎফুল্ল আমরা হই সেটা ভাব প্রকাশ করে বোঝানো যাবে না। এখানে প্রত্যেক রবিবার আমরা আসার চেষ্টা করি, একবার আসতে না পারলে চিন্তা এই রোববারটা আসতে পারলাম না, মহারাজের সঙ্গে সাক্ষাৎ হলো না, মহারাজের মূল্যবান বক্তব্যগুলো শুনতে পারলাম না, আমাদের জীবন থেকে তো এক একটা দিন এমনিতেই কমে যাচ্ছে। তো এটা মনে হয় খুব বড় ঘাটতি হয়ে যায়। সেই চিন্তা করি আবার সামনের রবিবার কবে আসবে, আবার কবে যেতে পারছে। এই যে ছুটে আসার টান, এটা আমার বাপের বাড়ির প্রতিও এখন হয় না। আমার মনে হয় না আমার বাপের বাড়ি। এখানের মাদের যা ব্যবহার যেন মনে হয় আমি আমার নিজস্ব মায়ের কাছে এসেছি। বড় মায়ের কথা তো বলাই যায় না, একটা দিন না আসতে পারলে ফোন করে খবর নেই, কেন আসনি, কি হয়েছে, ভালো আছো, মানে বলে বোঝানো যাবে না। তখন মনে হয় সংসার একদিকে থাক, আমি এদিকে ছুটে আসি। আর বলার মতো কিছুই বুঝে পারছি না। তাহলে একটা কথা পাওয়া গেল ছোট অপর্ণা মায়ের কাছে, এটা হচ্ছে বাপের বাড়ি। বাবা মা সবাই আছে, কিন্তু সেই টান ভালোবাসার অনুভব হয় না। এখানে সেটা হয়। ঠিক আছে, যে কোনো একটা দিকে বলে দিল। দীপেশ, ও 1 বছর ধরে এবারে জয়েন্টের জন্য প্রস্তুতি নিয়েছিল, তার নেটের জন্য। তো ওর মন খারাপ হয়ে গিয়েছিল। তারপরে ওকে বললাম যে মন খারাপ করার কোনো কারণ নেই, আমরা দীপেশের কাছ থেকে, দীপেশ এখন ঠিক আছে, ভালো আছে। নমস্কার, আমি দীপেশ দাস, জনগণের বাসিন্দা। গত বছর আমি রামনবমীতে এখানে দীক্ষা গ্রহণ করেছিলাম। তো তারপর থেকে আমি সেরকম ভাবে আসতে পারিনি, কারণ আমি এখানে ছিলাম না, বাইরে থাকতে হয়েছিল 1 বছর। তো তারপর আমি এখানে যখনই সুযোগ হয় তখন আসছি। এসে আমার তো খুবই ভালো লাগছে। আর এই জায়গাটা আমি কথায় বলে বোঝাতে পারবো না। আমি মা বাবাকে তো দেখি রোজই, সারাদিন বাড়ির কাজকর্ম করার পর তাদের মনের অবস্থা ঠিক থাকে না, কিন্তু যখন এখানে আসেন তারা যেন নিজেদের মতো থাকে, ফ্রিলি থাকতে পারে। তো এই জায়গাটা আমার চেয়ে ভালো তারাই বুঝতে পারবেন। আশা করি আপনাদেরও সেরকমই মনে হয়। তো যারা আজকে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং গুরুদেবকে, ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই এবং আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গুরু পূর্ণিমা। তো এই বলে আমি শেষ করছি। আর যারা দেখছেন তারাও চেষ্টা করবেন এখানে আসার, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দীপেশ অত্যন্ত মেধাবী ছাত্র। ও বলছে যে ওর মা বাবার পারিবারিক জীবনে চলতে গেলে
নানান সমস্যা, এই অসুস্থ, ওর শরীর ভালো নয়, শোক, তাপ, বিয়োগ, ব্যথা এসবগুলো তো থাকে। সম্প্রতি ওর পিসি মারা গেছে হঠাৎ, মানে বেশি বয়সও না, শরীর। তো এরকম সংসারে থাকতে গেলে যেগুলো হয়, কিন্তু ওর একটি জিনিস মেধাবী এবং অত্যন্ত বুদ্ধিমান ছেলে, এবং মা বাবার সম্পর্কে বলবো, আমার মা বাবা এত সাংসারিক বিপর্যয়ের মধ্যেও তারা ভালো আছে, সেই শোক তার কাটিয়ে উঠছে। এবং তার কারণটাও বললো, এখানে যখন আসে সেটা তাদের মধ্যে বাড়িতে যে অবস্থার মধ্যে থাকে, এখানে এলে তারা ঠিক হয়ে যায়। হ্যাঁ, এটাই দিকে সেই বার্তাটা দিয়ে গেল যে আমরা সকলেই ঠাকুর মা স্বামীজির আদর্শকে শিরোধার্য করে যদি সেটা হৃদয়ে গ্রহণ করতে পারি এবং সেই মোতাবেক আমরা যদি পথ চলতে পারি, অর্থাৎ জীবনে প্রতিফলিত করতে পারি। ধর্ম কথা তো শোনার মধ্যে নয় আর পুস্তক মধ্যে নয়, সেটা হচ্ছে ব্যবহার, আচরণ, সেটা প্রতিফলিত হবে। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ব্যাপারিক প্রয়োগ, সেটা করতে হবে ফলিত বলে। তো সেটা যদি আসে তাহলে পরে জীবনে, তাহলে আমরা জীবনটাকে সুন্দর করতে পারবো এবং জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য, মানব জীবনকে সার্থক করার জন্য ভববন্ধন ছেদন, ঈশ্বর তত্ত্বকে জানা, সেই সঙ্গে নিজেকে জানা, ঈশ্বর উপলব্ধি, তার দিকে এগোতে পারবে। এবারে সাথীমা, কবি সাথী মণ্ডল, অনেক কবিতার গ্রন্থ রয়েছে, পুরস্কারও পেয়েছে। তো পুরস্কারের স্বীকৃতির উপর কবির প্রতিভা বা কবিত্ব প্রকাশিত হয় না। সুলেখিকা এবং ভালো আবৃত্তিকারক সাথী মণ্ডল। ঠাকুর মা ও স্বামীজিকে আমি আমার প্রণাম জানাই, আর আমি আমার গুরুদেবকেও আমার প্রণাম জানাই, আর শ্রদ্ধেয় সব আমার গুরু ভাই বোনেদের আমি আমার বিনম্র শ্রদ্ধা জানাই। আমি আজ এই এতে আমি তো ঠিক করে আসিনি, আমি আমার স্বরচিত একটি কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির নাম স্বপ্ন কেরিয়া। আবছা তন্দ্রায় ভেসে ওঠে রূপকথার মতো জলছবির বুনন, অপরিচিত পৃথিবী হয়ে যায় ভালোবাসার স্বপ্ন ফেরিওয়ালা। স্বপ্ন কিনবে গো, স্বপ্ন চাই তোমাদের, ডাক দিয়ে যায় মন শহরের অলিগলি, সারি সারি আর্তনাদ। হ্যাঁ গো, আমার লাগবে স্বপ্ন, এক থালা গরম ভাত আছে গো, সারি সারি আর্তনাদ প্রতিটি প্রাণের মাঝে। আমার মা চাই, একটা মা এনে দেবে আমাকে, আমার ছেলে চাই, চাকরি চাই, ভরসার হাত চাই। স্বপ্নের ছেলেবেলা আছে নাকি তোমার কাছে? গুমোট কান্না ফুপিয়ে জাগে, বাস্তব বলে আয় ফিরে আয় পথের বাঁকে। আমি ছোটবেলা থেকেই আমার মাকে দেখেছি সবসময় ঠাকুর নিয়ে থাকতো, আমি জন্ম থেকেই দেখছি। আমার দিদাও নাকি এরকমই ছিলেন। তারপরে এখানে আসার পরে আমি আমার মামুনিকে আমার শাশুড়ি মাকেও দেখি তিনি ভীষণ ঠাকুর ভক্ত। তো ওই জন্যে বিয়ের পর, অনেক ছোটতে বিয়ে হয়েছে, তো তখন থেকেই ঠাকুর টুকুরে পুজো টুজো করি। তো আমি সবসময় মামুনিকে বলতাম, মামুনি আমিও দীক্ষা নেব, আমিও দীক্ষা নেব। তো মামুনি বলতো একটু বাচ্চা বড় হোক তারপরে নিবি। এমনি করে দেখতে দেখতে মাধ্যমিক মেয়ে পাশ করে গেল, উচ্চ মাধ্যমিক পাশ করে গেল, আমার আর হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। তারপরে হঠাৎ করেই একদিন গুরুদেব আমাদের দোকানে আসেন। তার পরের দিনেই আমরা এখানে দেখা করতে আসি, আমি, আমার
স্বামী এবং আমার মেয়ে একসঙ্গে হঠাৎ করে গুরুদেবের কাছে দীক্ষা পাই। আমার বাবা, মা, দাদা তিনজনকেই আমি হারিয়েছি। মামনিও চলে গেছে, বাপি আছে। আর যে কোনো আমার মনের কষ্ট হলে আমি গুরুদেবকে ফোন করি, তার কাছে আসি। আর আমার মেয়েরা মানে মাথার উপরে গুরুদেবের যে কি আশীর্বাদ আমি বলে বোঝাতে পারবো না। গুরুদেব সবসময়, আমি যখনই আমার মনে কোনো কষ্ট হয়, যন্ত্রণা হয়, কোনো প্রশ্ন জাগে, গুরুদেব সঙ্গে সঙ্গে আমাকে এমন একটা মানে কথা বলে আমার ভেতরে শান্তি এনে দেন যে বলে বোঝাতে পারবো না। আর কি বলবো, এখানে আসলে মনে হয় যেন বাবার কাছে, মায়ের কাছে যেমন আসি, সেরকম গুরুদেবের কাছে আসলে আমার সেই এটাই মনে হয়। ঠিক আছে, সবাইকে আমি আমার প্রণাম জানাই। মেয়ে হৈমন্তী ও পিএইচডি কমপ্লিট করার মুখে নেক্সট পোস্টডক পরবর্তী ধাপ আর কি। সুদেশনা ঘোষ, কতদিন ধরে আসছি মনেও নেই, বহু বছর। তখন খুবই ছোট, অবশ্য দীক্ষা নিয়েছি অনেক পরে, কিন্তু বহু বছর আসছি, গুরুদেবের সাথে অনেক দিন ধরে যুক্ত। তো মানে বলে বোঝাতে পারবো না যে গুরুদেব আমাদেরকে কিভাবে সাহায্য করেন। মানে গুরুদেবের কাছে থাকলে যে আশীর্বাদ পাই তা নয়, গুরুদেবের কাছ থেকে দূরে থেকেও অনেক সময় বুঝতে পারি, গুরুদেবকে ফিল করতে পারি যে গুরুদেব কিভাবে সাহায্য করছেন। আমার মেয়ের পড়া থেকে শুরু করে মেয়ে কি নিয়ে পড়বে, কি পড়বে, মানে সবই আমি গুরুদেবের কাছ থেকে সবকিছুতে পরামর্শ নিই। মানে আমাদের চলার জীবন থেকে শুরু করে সবটাই আমার গুরুদেবের উপরে ডিপেন্ড করে। আমি পুরোটাই গুরুদেবের উপর আমরা ডিপেন্ড করে আছি। আজকে এই বিশেষ দিনে শুধু গুরুদেবের কথা বলবো, গুরুদেবের এতটা আশীর্বাদ পাচ্ছি, এতটা আশীর্বাদ রয়েছে আমাদের সবার উপরে, তো বলে বোঝাতে পারবো না। আজকে ঠাকুর মা শান্তিকে আমার অনেক অনেক প্রণাম, গুরুদেবকে আমার কোটি কোটি প্রণাম। আমি বিশেষ কিছু বলতে পারি না, কিন্তু এইটুকু বলবো যে আপনারা সবাই নিশ্চিন্তে থাকুন যে গুরুদেবের সান্নিধ্যে আছেন। এইটুকু বলে আমি বক্তব্য শেষ করছি। প্রথমে আমার গুরুদেবকে শতকোটি প্রণাম এবং ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম। আমার গুরু ভাই বোন যারা বড় আছেন তারা আমার প্রণাম নেবেন, আর যারা ছোট আছেন তারা আমার ভালোবাসা নেবেন। আজকে আমি 19 সালের থেকে এখানে আসি, তা আমি 20 সালে দীক্ষা পাই মহারাজের কাছে। আমার স্বামী, আমি, মেয়ে, জামাই। গুরু মহারাজ তখন আমাদেরকে যা যা শিখিয়ে দিয়েছেন সেগুলো পালন করার চেষ্টা করি, কিন্তু কিছু ক্ষেত্রে ভুল হয়ে যায়। গুরু মহারাজ অনেক কিছু বলেন, আমাদের শিক্ষণীয় জিনিস, সেগুলো শেখা, আমরা সেগুলো চেষ্টা করি। যাই হোক, আমি এখানে যে অবস্থায় এসেছি, আমার গুরুদেবের আশীর্বাদ বা ঠাকুরের আশীর্বাদে আমি অনেক কিছুই পেয়েছি। যে গুরুর আশীর্বাদ তো সবসময় মাথায় থাকে, তার আশীর্বাদ না থাকলে কিছু হয় না। তা আমার মেয়েও এখন প্রতিষ্ঠিত, মেয়ে যখন এখানে দীক্ষা আমরা পাই তখন সে চাকরি করতো, তা এখন উনি নিজেই বাড়িতে ব্যবসা, ইন্টেরিয়র ডিজাইনার। আর মেয়ে হচ্ছে, ছেলে আমার গত বছর আমি পূর্ণিমায় আসতে পারিনি, এই দিনেই আমার ছেলে 22 তারিখে চলে যায়। তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পাতে আমি অনেক কিছু শিখেছি, হয়তো আরো শিখবো। মহারাজ যেমন বকেন এবং আমাদের কাছে টানেন, কিছু ভুল হলে সেটা বোঝান, সবাইকেই সেটাই করে। যাই হোক, আমি একটু শেষ করছি এখানে। এবারে মনীষা মায়ের আমরা গান শুনি।
নমস্কার। আজ একটি বিশেষ দিন, গুরু পূর্ণিমা। প্রায় আমি 7-8 সাল থেকে আসছি। তো আমি যে এতদিন আসছি, আমি এখানকার আশ্রমের মহারাজের যে স্নেহ ভালোবাসা এত পাই, তো এখানে আমার কোনোদিন আসতে আমার বিরক্তি ভাব আসে না। এতদিন আসছি আমি, মানে নিজের কামে আসছি আমি। তো আজকে এতজন যে এসছে, এই সকলকে আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি, গুরুজনকে শ্রদ্ধা নিবেদন করছি, ঠাকুর মা ও স্বামীজিকে প্রণাম জানাচ্ছি, দিয়ে আমি আমার শুরু করছি। আজ গুরু পূর্ণিমা, কৃষ্ণদৈবত বেদব্যাসের জন্মতিথি আজ। এই পূর্ণিমাতে আমরা গুরুর কাছ থেকে আমরা বিশেষভাবে আমরা আশীর্বাদ প্রার্থনা করছি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হে পরম গুরু, হে পরম গুরু, পিতাম্বরী চরণে তোমার অঞ্জলি দিলাম, তোমার শরণ নিলাম। হে পরম গুরু, হে পরম গুরু, তুমি জীবনের ধ্রুবতারা, পরম পরাৎপরা, তুমি জীবনের ধ্রুবতারা, পরম পরাৎপরা, তোমার অসীম করুণা সাগরে, তোমার অসীম করুণা সাগরে নিজের সপিলাম, তোমার শরণ নিলাম। হে পরম গুরু, হে পরম গুরু, পিতাম্বরী চরণে তোমার অঞ্জলি দিলাম, তোমার শরণ নিলাম। লোভ মোহ যত কামনা বাসনা, সংসার পথে যতে গো যাতনা, লোভ মোহ যত কামনা বাসনা, সংসার পথে যতে গো যাতনা, ত্যাজিতে সর রিপুবন্ধন, ত্যাজিতে সর রিপুবন্ধন, করুণা চাহিলাম, তোমার শরণ নিলাম। হে পরম গুরু, হে পরম গুরু, পিতাঞ্জলি চরণে তোমার অঞ্জলি দিলাম, তোমার শরণ নিলাম। হে পরম গুরু, হে পরম গুরু, হে পরম গুরু। আরেকটি গান গাইছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানিয়ে করছি। তুমি ব্রহ্ম রাম বিষ্ণু, তুমি কৃষ্ণ, তুমি রাম, তুমি ব্রহ্ম
রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি কৃষ্ণ তুমি কৃষ্ণ প্রভু বিষ্ণু প্রাণরাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি আধে ও আধার তুমি ব্রহ্ম নিরাকার তুমি আধে ও আধার তুমি ব্রহ্ম নিরাকার তুমি নব রূপধার বিজিত কনকাম তুমি নর রূপধার বিজিত কনকাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম অপার করুণা সিন্ধু তুমি দেব দীনবন্ধু অপার করুণা সিন্ধু তুমি দেব দীনবন্ধু যাচে ইন্দু কৃপাবিন্দু চরণে করি প্রণাম যাচে ইন্দু কৃপাবিন্দু চরণে করি প্রণাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম। নমস্কার। সঞ্জিতকে ডেকে দিচ্ছি দু কথা বলার জন্য, দুটো লাইনে বলবে। সঞ্জিতকে আপনারা দেখেন আমাদের যে প্রশাসন করে আশ্রম থেকে, ওকে কেউ পুলিশের লোক ভাবেন না। যারা পুলিশের যারা রয়েছে ভক্ত শিষ্য, তারা ওই প্রশাসনের এখনো পর্যন্ত থাকেনি, কিন্তু ওর দায়িত্ব থাকে প্রশাসনটাকে পুরো কন্ডাক্ট করা। বলো সঞ্জিত। এই গুরু পূর্ণিমা গুরুদেবকে শতকোটি প্রণাম, সব গুরু ভাইকে প্রণাম, ভালোবাসা এবং প্রণাম। এখানে এলে খুব ভালোই লাগে, কিন্তু কাজের জন্য আসতে পারি গুরুদেব, খুব খারাপ লাগে। আসার জন্য মন ছটফট করে, কিন্তু আসতে পারি। প্রচুর কাজের চাপে থাকি, সারাদিন প্রচুর পরিশ্রম করি, ব্যবসা করে, চাকরি করে, ব্যবসা করি। স্বাধীন ব্যবসা স্বাধীন ব্যবসা প্রচুর চাপে থাকি, প্রচুর চাপ। প্রতিদিন আমার একটা তার মাঝে প্রতিদিন ভালোবাসে যেতে হয় আমাকে, সকাল সন্ধ্যা। আমি একা লোক, প্রচুর কাজের চাপে থাকি, ফ্যামিলি কোনো টাইম দিতে পারিনি। টাইম আমার স্ত্রী পুরো কাজটা মেয়েকে পেয়ে যায়। এখানে আশ্রমে এলে ভালোই লাগে, কিন্তু আশ্রমে আসতে বলছি নি আপনাদের সবাইকে সশস্ত্র প্রণাম এবং সমস্ত ভালোবাসা দিয়ে, ছোট ভাই ভালোবাসা দিয়ে, গুরুদেবকে প্রণাম জানিয়ে, ঠাকুরকে প্রণাম জানিয়ে মধুমিতা ঘোষকে ডাকছি। মধুমিতা ঘোষ। নমস্কার। আমার নতুন করে আর কিছু বলার নেই। এখানটা সত্যিকারেরই আমার কাছে আলাদা রকম। সংসারে সারাদিন ছোটাছুটির কাজ, বাচ্চাদের, তার মাঝে যে একটু স্বস্তি নিঃশ্বাস বা সাময়িক আনন্দ পেতে আমি বারবার ছুটে আসি এখানে। এটাই আমি বলবো, আবার আসবো, আর কিছু বলছি না। এবারে আমাদের বিদ্যুৎ দপ্তরের
স্টেশন মাস্টারকে ডেকে দিয়েছি। সরকারি আধিকারিক ইঞ্জিনিয়ার, হাবড়া ইলেকট্রিক স্টেশন মাস্টার, তাই তো? তাই কি বলে, তার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। আজকে শুভ গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার প্রথমে গুরুদেবকে জানাই আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই শ্রী শ্রী ঠাকুর, মা সারদা এবং স্বামীজি এবং আশ্রমের মায়েদেরও প্রণাম জানাই। আর এখানে উপস্থিত সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমার কিছু বিশেষ বক্তব্য নেই। এখানে গুরুদেবের সঙ্গে আমরা অনেকদিন জড়িত আছি, প্রায় 19-20 বছর হয়ে গেল মনে হচ্ছে। দীক্ষা একটু করে নিয়েছি, যাক প্রতি মুহূর্তে ওনার সঙ্গে আমার যোগাযোগ থাকে বা উনিও ফোন করেন। আর ওনার যে আশীর্বাদ বা ওনার বিভিন্ন রকম কাজের যে সুপরামর্শ বা যুক্তি, সেটা সবসময় আমাদেরকে দিয়ে থাকেন। যে কোনো কাজে আমরাও নিয়ে থাকি। যাক, সবাই মা বলেছেন কুড়ি ধরে থাক, পিছা হবে না, মানে সেই জিনিসটা আমরাও করছি আর কি। যাক, সবাইকে প্রণাম জানিয়ে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। মৌসুমী মা বলবে। আজ গুরু পূর্ণিমা। গুরুদেবের পায়ে আমার শতকোটি প্রণাম। ঠাকুর, স্বামী, মা সবাইকে আমার প্রণাম এবং গুরু ভাই বোনেদেরকে আমার শ্রদ্ধা ও ভক্তি সবই জানাই। আমি বিশেষ কিছু বলতে পারবো না, আমার খুবই মনের অবস্থা খুবই খারাপ। তবু এখানে আসলে আমার খুবই মন ভালো থাকে, কিন্তু আসতে পারি না। সবাই চেষ্টা করো, এখানে আসলে সত্যিই মন ভালো থাকে। মায়ের কাছে আসলে যেমন আমাদের মনের শান্তি পাই, সেই জায়গাটা এখানে সবাই মানে আমার অনেকখানি শান্তি আমি পেয়ে থাকি। কি বলবো, আর বিশেষ কিছু বলছি না। নমস্কার। এরপর নেক্সট রবি। গুরুদেবকে প্রণাম জানাই। ঠাকুর রামকৃষ্ণ দেবকে প্রণাম, স্বামীজি সারদা মাকে প্রণাম জানিয়ে বলছি। এখানে আসতে আমি সময় পাই না বেশি, কিন্তু যেটুকু আসি আসতে ভালো লাগে। বিভিন্ন অনুষ্ঠানগুলোর সময় আসি, বিশেষ করে সবাই আসলেন জানি আমার বক্তব্য শেষ করছি। এবারে শম্পা ব্যানার্জি। আজকে গুরু পূর্ণিমা শুভ তিথি উপলক্ষে আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে এবং ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভাই বোনদের ভালোবাসা, শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আমি আজকে এইটুকু শুধু বলছি যে আমাদের এই আশ্রম, এখানে আমি 2 বছর আগে দীক্ষা পেয়েছি আমার গুরুদেবের থেকে। তো আমাদের আশ্রম খুব শান্তির জায়গা এবং আগে নিয়মিত আসতাম, কিছুদিন যাবত একটু মানে অনিয়মিত হয়ে পড়েছি, ঠিক মতো আসতে পারছি না। তাও এখানে আসলে খুব শান্তি এবং স্বস্তি বোধ করি। সংসার থেকে বেরিয়ে এসে, বিভিন্ন ঝামেলা থেকে বেরিয়ে নিজেকে বের করে নিয়ে এসে এখানে আসলে খুব ভালো লাগে। আমাদের গুরুদেব আছেন এবং মানে মাতাজি আছেন, মায়েরা আছেন, এনাদের কাছ থেকে যে আদর ভালোবাসা পেয়েছি বা পাবো আগামী দিনে, এটাতে মানে ভীষণ খুশি হই এবং নিজেকে ধন্য মনে করি। মিনিমা হচ্ছে রত্নগর্ভা, ডাক্তার ছেলে, ছেলে ডাক্তার, আবার আমার দাঁতের চিকিৎসা। প্রথমে আমি মহারাজকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আর
ঠাকুর মা স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানাই। আমার এই আশ্রমে আমি 3-4 বছর ধরে দীক্ষা নিয়েছি। তার আগে মায়েদের সঙ্গে যোগাযোগ ছিল, তার আগে অনেকবারই আমাদের এখানে এসেছি, মানে সব কিছু দেখেছি, থেকেছি, সব কিছু শুনেছি। এখানে আসলে যে একটা শান্তি অনুভব করি সেটা আর কোথাও গেলে পাই না। অনেক আশ্রমে গেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু কোথাও সেই সবই পাই না। আমি ওই জন্যই বারবার ছুটে আসি, চেষ্টা করি সবসময় সবেতে আসতে, কিন্তু সবসময় হয়ে ওঠে না। তো যাই হোক, এখানে এসে খুব আমার মানে মানসিক একটা আনন্দ, মানসিক একটা শান্তি পাই। আর সবাই আমার এমনিতে আমার বাড়ির সবাই খুব আসার জন্য চেষ্টা করে, কিন্তু ওরা সময় করতে পারে না। আমাকে কোনোদিন বাধা দেয় না, আমাকে সবসময় আসার জন্য নির্ভর। এই আর কিছু বলবো না, আর কিছু কি আর বলবো। আশ্রম আমাদের গুরু মহারাজের আর ঠাকুর মায়ের সব আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হোক, এই আশা দিয়ে নমস্কার। কিছুদিন আগে মেরিমা একটুখানি উঠতে গিয়ে এই হিপ জয়েন্টে একটু সমস্যা, কয়েক মাস আসতে পারে, বড্ড মন খারাপ। দিন রাত বলেছে তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দাও যাতে আমি তোমার কাছে যেতে পারি। এবং মা সত্যি সত্যি যাই হোক অপারেশন করতে হয়নি, কিছু ওসব করতে হয়নি, এবং ওই অবস্থায় একটু ঠিক থাকবে, মা আবার স্বাভাবিক হবে। এবং মা তোমরা আশ্চর্য হয়ে যাবে, 2 রথে এই বয়সে পুরো রাস্তাটা পরিক্রমা করেছে। মা নিজেই বলছে আমার যা কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, আমি নিজেই ভাবতে পারিনি যে এতটা আমি করতে পারবো। উল্টো রথে তো করেছে, এবং প্রথম রথে ডেকে নিচ্ছি মঙ্গলাম। নমস্কার। আমার মহারাজকে প্রণাম জানাচ্ছি এবং গুরু ঠাকুর মা সারদা দেবী ও বিবেকানন্দকে প্রণাম, ও আশ্রমে মায়েদেরকে সবাইকে আমার যত সম্মান জানাচ্ছি। এখানে আসলে আমাদের খুব ভালো লাগে। আমরা 19 সাল থেকে দীক্ষা নিয়েছি, কিন্তু মানে সব কিছুতে আসতে পারি না, কিন্তু যখনই আসি খুব ভালো লাগে, যেন বাবার মতন ওনারা স্নেহ করে, মারা এত ভালোবাসে, সেইখানে যেতেও ইচ্ছা করে, কিন্তু আসলে আর যেতে ইচ্ছা করে না, কিন্তু গেলে যেন প্রাণ রয়ে যায়। ওনাদের সেই মানে এত আদর স্নেহ দেয়, কিন্তু বাপের বাড়িতেও এরকম দেয় না সবাইকে। মানে কি বলবো, মানে মহারাজ যে আমাদেরকে এত করে যে আমরা না মানে অর্থ কি সেরকম দিতে পারি, কিন্তু মহারাজের যে সেই ভালোবাসা আমাদের প্রতি মানে আছে। কি বলবো আমি সেরকম ঠিক বলতে পারছি না। আমি হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে আসছি, আসার চেষ্টা করি, সব তিথিতে আসার জন্য আমি খুব আপ্রাণ চেষ্টা করি যতদূর সম্ভব আমি যেন এই আশ্রমে আসতে পারি, এই আশা রেখে আমি এই ছোট্ট কথাটি শেষ করছি। এখান থেকে কি বেরিয়ে এলো, মহারাজকে অর্থ দিতে পারি না, মানে প্রয়োজনে মহারাজ গাড়ি ভাড়াটুকুও দিয়ে দেয়, কিন্তু মহারাজের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত না। অর্থাৎ আদর যত্ন ভালোবাসাটা অর্থের উপর নির্ভর করে না মহারাজের কাছে। আমরা তাহলে একটা নতুন দিক পেলাম, তাই তো? তাহলে আমরা যত এরকম শুনবো প্রত্যেকের কাছে একটা করে কারুর না কারুর কেউ কিছু না কিছু আমরা একটা মেসেজ, একটা বার্তা পাবো। অর্থাৎ সেই সঙ্গে
স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি কোনোটাই অর্থের উপরে নির্ভর করে না, অন্তত এই আশ্রমে। এটা তোমাদের কাছে একটা বড় পাওনা। এখানে যারা রয়েছেন কারোকে কোনোরূপ কোনো বিভাজন করা হয় না। কে ধনী, কে নির্ধন, কেউ অভাবগ্রস্ত, কি আদমি আছে, কেউ উচ্চ নিচ, কোনোরূপ কোনো বিভাজন হয় কি? হয় না। সকলেই এই স্নেহের পরিধির মধ্যে, কেউ এই স্নেহের পরিধি বাইরে নয়, সকলের প্রতি সমদর্শী। তাহলে এই আশ্রমের আর একটা দিক উন্মোচিত হল। নন্দিনী মাকে ডেকে নিচ্ছি। শান্তি পাই, আসতে খুবই ভালো লাগে। কিন্তু প্রত্যেক রবিবার যে পাঠ হয় সে পাঠে থাকতে পারি না। মহারাজের কাছে আমার প্রার্থী, চেষ্টা করবো আসা। নন্দিনী মাও এখানে সরকারি আধিকারিক, সমস্ত গৃহবধূ মা সবাই এখানে রয়েছে। এরকম একটা পরিমণ্ডলের মধ্যে আমরা অবস্থান করছি।